নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত ডাকসু প্রার্থীরা। ভোটের লড়াইয়ে জেতার আশায় দিচ্ছেন একের পর এক প্রতিশ্রুতি। এরই মধ্যে নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ। শেষ সময়ে প্রচারে ব্যস্ততা আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। তবে আজ নির্বাচন কমিশনের অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন ছাত্র শিবির মনোনীত প্রার্থী। নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা সেলফ শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। এদিকে প্রচারণায় গিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, সকলের অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক ক্যাম্পাস গড়ে তোলাই তার অঙ্গীকার। নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ক্যাম্পাস ভাগ করার পরিকল্পনার কথাও জানান তিনি। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী পুরুষ ভেদে কোনো আলাদা পরিচয় থাকবে না, বরং সমান মর্যাদায় দেখা হবে সবাইকে। নিরাপদ ক্যাম্পাস নির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে, যেমন রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন, বিভিন্ন ভাগে বিভক্ত করে সেখানে বিধিনিষেধ প্রয়োগ করে দেওয়া হবে, রেস্ট্রিকশন দেওয়া হবে, কে সেখানে যেতে পারবে, কে সেখানে যেতে পারবে না। এভাবে ক্যাম্পাসের নিরাপত্তা বলয়টাকে আমরা স্ট্রিক্ট করব। এদিকে আরেক প্রার্থী উমামা ফাতেমা বলেন, নারী বান্ধব ক্যাম্পাস আর শিক্ষার্থীদের ভোট কেন্দ্রমুখী করাই তার মূল লক্ষ্য। নারীরা যাতে যখন ভোট দেওয়ার সময় তারা যাতে নারীদের যে স্ট্রাগল সেই বিষয়টা মাথায় রেখে তারা ভোটটা দেয়। এবং আমরা বারবার বলছি যে এটা যোগ্য প্রার্থীরা যাতে ভোট দেয়। আমাকেই দিতে হবে, যদি আমাকে মনে করে যোগ্য প্রার্থী না, সে নাও দিতে পারে, কিন্তু ভোটটা তাকে দিতে আসতে হবে। এবং আমরা বারবার বলছি যে কোনোভাবেই হোক আপনি ভোট দিতে আসবেন, ভোটটা কোনোভাবেই মিস করবেন না। এছাড়াও বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এই প্রার্থী বলেন, ডাকসুর প্রধান কাজ হবে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের সেতুবন্ধন গড়ে তোলা। আমাদের ব্যাচের দুটো দায়িত্ব ছিল এই ব্যানারে। প্রথম দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটি ব্যবস্থা হটানো আর কি, আমরা প্রথম দায়িত্ব পালন করছি। দ্বিতীয় যে দায়িত্বটা, নতুন ব্যবস্থাকে হাজির করা, ক্যাম্পাস লেভেল হোক, জাতীয় লেভেল হোক, ক্যাম্পাস লেভেলে নতুন ব্যবস্থা হাজির করতে হলে সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ালেও সকলের আস্থা অর্জন করেই বিজয়ী হতে হবে প্রার্থীদের, এমনটাই বলছেন সাধারণ শিক্ষার্থীরা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। ডাকসু নির্বাচনী প্রচারের আর মাত্র 3 দিন বাকি। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ছুটির দিনেও বেরিয়েছেন প্রচারণায়। এরই মধ্যে 8 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। আকিব সুলতান অর্ণবের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। ছুটির দিনে ফাঁকা ক্যাম্পাসেও সরগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আসন্ন ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের কাছে ছুটে চলেছেন বিভিন্ন প্রার্থীরা। সকাল থেকে ব্যালট হাতে প্রচারণা চালাতে দেখা গেছে কয়েক প্রার্থীকে। সকালে শহীদ মিনার সংলগ্ন মুরাদ চত্বরে প্রচারণা চালায় স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন। ছুটির দিনে শিক্ষার্থী না থাকায় প্রচারণা চালানো কঠিন হচ্ছে বলে জানান তারা। বিশ্বাস করি আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রাখবেন এবং আমাদেরকে বিপুল ভোটে বিজয়ী করে তাদের জন্য কাজ করার সুযোগটুকু সৃষ্টি করে দিবেন। এই ডাকসু নিয়ে সবারই একটা আলাদা প্রত্যাশা আছে। তো এই প্রত্যাশার জায়গাটা থেকে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসের সকল সাধারণ শিক্ষার্থীরা নির্বাচিত করুক। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 স্মৃতিস্তম্ভের সামনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি একটি শিক্ষা বান্ধব, নিরাপদ, বৈচিত্র্যময়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও শিক্ষাঙ্গন নিশ্চিত করার জন্য। ইশতেহারে নারী অধিকার রক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতিও দেন তারা। আমরা যেন নারীদের অধিকারগুলো নিশ্চিত হয়, ক্যাম্পাসে তাদের সমস্যাগুলো নিরসন হয় এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদেরকে যে অবরোধ বানিয়ে রাখার একটা টেন্ডেন্সি আছে, এগুলো থেকে আমরা মুক্ত হতে চাই। আমরা দেখেছি পরিবহন খাতে প্রচুর দুর্নীতি রয়েছে। দীর্ঘ 33 বছরের পরিবহনে অনেক ধরনের সমস্যা জমা পড়েছে। আমরা অফিসে গিয়েছি, জেনেছি
শুনেছি। আমরা দীর্ঘ 33 বছরের জমে থাকা যে সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করবো ইনশাআল্লাহ। শেষ সময়ের প্রচারণায় ভোটারদের সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। শাশ্বতী সরকার, নাগরিক। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা 3000 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দে নুরাল পাগলের কবরকে ঘিরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা চরমে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগে এক যুবক নিহত, আহত শতাধিক। পুলিশও হামলার শিকার হয়। গত 23 আগস্ট মৃত্যু হয় নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলের। দরবার শরীফে কাবা শরীফের আদলে উঁচু কবর দেয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। আলেম সমাজের প্রতিবাদ, ইমান আকিদা রক্ষা কমিটির আলটিমেটামের পর শুক্রবার বিক্ষোভ শেষে সরাসরি হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। দরবারে আগুন ধরিয়ে দেয়, লাশ তুলে নিয়ে পোড়ায়। স্থানীয়দের বক্তব্য, ইসলাম পরিপন্থীভাবে কবর দেওয়া যেমন ভুল, তেমনি লাশ তুলে পুড়িয়ে দেওয়া আরও জঘন্য কাজ। সংঘর্ষে রাসেল হোসেন নামে এক যুবক নিহত, আহত অন্তত শতাধিক। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। কবরের পাশে দিত, এটা সুন্দর হইতো, কিন্তু তার 10 ফিট উপরে সে দিছে, এটা তো ঠিক না। বিধান সুন্দরভাবে কবরটা দিত, সমাজে যে ছেলে বাড়ি পক্ষ সবাই মিলে যদি কাজটা কবরটা দিত মুসলমান হিসেবে, নালে এর ক্ষতি আর করতো না। যারা নাকি তার লাশ উঠিয়ে ওই পুরাইছে, এটা কিন্তু খারাপ করছে। এটা কিন্তু ইসলামের ইস্যু নাই যে একটা লাশ, মুসলমানের একটা লাশ পুরানো। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। আমাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 3000 অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন। মুনিয়া জ্যোতি, নাগরিক। হঠাৎ করেই দেশে মাজার ভাঙা নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। যারা করছেন সেসব তৌহিদি জনতার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এক শ্রেণীর লোক চাইছে নির্বাচন যাতে না হয়। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মানুষ দ্বিধা বিভক্ত, কারো মাজার ভাঙা হচ্ছে, আবার কোনো লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা নবীজির শিক্ষা না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দলটির নেতারা বলেন, এক গভীর চক্রান্ত চলছে, সরকারকে তা খতিয়ে দেখতে হবে। ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনি, তখন তো আমরা মাজারের লাশ ছড়িয়ে দেওয়ার কথা শুনি। এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে তৌহিদি জনতার নামে, তারা এই কাজগুলো করছে। আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক সরকার। আর জাতীয় পার্টির সাথে সংঘর্ষে আহত নুরুল হক নূরকে দেখতে যান বিএনপি সিনিয়র নেতারা। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। মারের যে ধরন, যে প্রকৃতি দেখলাম, এটা আমার মনে হয় না যে এটা খামাখাই হয়ে গেছে। এটা একেবারেই উদ্দেশ্যমূলক ছিল। নূরের উপর ঘটনাকে উদ্দেশ্যমূলক জানিয়ে বিএনপি নেতারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার দাবি জানান। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না যে দেশে একটা স্বাভাবিক
প্রক্রিয়া আমরা যাচ্ছি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বলে জানা যায়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ন্যূনতম 20 জন শ্রমিক মিলেই করা যাবে শিল্প কারখানার ট্রেড ইউনিয়ন, এমন উদ্যোগের বিরোধিতা করছেন মালিকরা। তারা বলছেন এতে শিল্প কারখানায় বিভাজন ও বিশৃঙ্খলা ডেকে আনতে পারে, ক্ষতি হতে পারে মালিক ও শ্রমিক উভয় পক্ষেরই। সাইদ আরমানের রিপোর্ট। বাংলাদেশের পোশাক খাতের বয়স 45 বছর, কিন্তু একক খাত হিসেবে রপ্তানি আয়ের বড় উৎস হলেও এখনো টেকসই হয়ে ওঠেনি। শ্রমিকরা সুযোগ পেলেই কারণে কিংবা অকারণে রাস্তায় নামেন, আবার মালিকরা শ্রমিক ঠকান, এমন বয়ান অনেক দিনের। শিল্প মালিকরা অবশ্য বলেন বিদেশি ক্রেতারা তাদের পণ্যের ন্যায্য দাম দিতে চান না, যদিও তারা শ্রমিকের স্বার্থ আর শ্রম পরিবেশ নিয়ে কথা বলেন। এবার কারখানাগুলোতে বিশৃঙ্খলার নতুন শঙ্কার কথা বলছেন মালিকরা, কারণ 20 জন শ্রমিক মিলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। শ্রম আইনে নতুন করে বেশ কিছু জিনিস আসতেছে, আপনারা হয়তো দেখেছেন। তো আমরা বলেছি যে এই ধরনের আইন করলে ইন্ডাস্ট্রি তো আর থাকবে না, তাহলে আগে আমাদেরকে সেফ এক্সিট দেন, দিয়ে আপনারা ওই আইন পাস করান, আমরা চাবি ফ্যাক্টরি বন্ধ টন্ধ করে চাবি আপনাদেরকে দিয়া ব্যাংকের কাছে দিয়ে আমরা চলে যাই। সরকার শিগগিরই নতুন শ্রম আইন হালনাগাদ করতে চায়। বিদ্যমান আইনে 20% থাকলেও নতুন প্রস্তাবে তা থাকছে ন্যূনতম 20 জন। এতে কারখানা এবং শ্রমিক দুপক্ষেরই ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে, যদিও শ্রম আইন হালনাগাদ করার চাপ রয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। যারা এত বছর যাবৎ দেশকে ফরেন কারেন্সি এনে দিয়েছে, কর্মসংস্থান করেছে, আজকে সার্ভিস বেনিফিট শ্রমিকদের সার্ভিস বেনিফিট দিতে পারে না বলে সেই মালিককে জেলে যেতে হবে। অথচ এই মালিক যে এত বছর যাবৎ দেশকে এত কিছু দিয়ে গেল, তার সার্ভিস বেনিফিট কে দিবে? এটা তো সরকার এনশিওর করা দরকার। বর্তমানে দেশে 1010 ট্রেড ইউনিয়ন রয়েছে, এর মধ্যে তৈরি পোশাক খাতে প্রায় 1500। এসব ইউনিয়নের অল্প কিছু সক্রিয়, বাকিগুলো নিষ্ক্রিয়। নতুন প্রস্তাবে একটি প্রতিষ্ঠানে 5টি ট্রেড ইউনিয়ন করার সুযোগ তৈরি হচ্ছে, বর্তমানে যা 3টে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।